স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। দফায় দফায় বৈঠক করে সমাধানের পথ খুঁজছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোঝার চেষ্টা করছেন গলতটা কোথায়। সিনিয়র ক্রিকেটারদের পর এবার বোর্ড প্রধানের অন্দরমহলে ডাক পড়ল কোচিং সম্পৃক্ত কর্তাদের। নাজমুল হাসান পাপন বললেন, যত সমালোচনাই হোক নাক না গলিয়ে কোনো উপায় নেই, অন্তত ৬টা মাস তিনি সরাসরি সম্পৃক্ত থাকবেন জাতীয় দল ব্যবস্থাপনায়। রিয়াজাদ আজিমের রিপোর্ট। না এইভাবে তো চলতে দেওয়া যাবে না। এই টাইম পিরিয়ডটায় খুব বেশি যে একটা হুলস্থুল করে ফেলতে পারবো তা না, কিন্তু মেসেজ উইল বি গিভেন। 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় ঘোষণা দিয়েছিলেন দ্রুততম সময়ে সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। বিসিবি বস 3 দিনের ব্যবধানে যা করেছেন নিঃসন্দেহে অনুকরণীয়। পরিচালক, নির্বাচক আর সিনিয়র ক্রিকেটারদের পর বোর্ড প্রধানের মহা গুরুত্বপূর্ণ বৈঠক কোচিং স্টাফদের সাথে। আপনি বলছিলেন যে আসলে কোন জায়গা থেকে সমস্যাগুলো হচ্ছে এটা বের করার জন্য আপনি সবার সাথে বসবেন, মানে সমস্যার কারণটা বা উৎসটা কোথায় আসছে। চেঞ্জগুলো যখন দেখবেন তখনই বুঝতে পারবেন, ইট উইল বি অবভিয়াস যে চেঞ্জটা কোথায় এসছে। আসলে সবাই একই রকমই চিন্তা করছে, কিন্তু সিদ্ধান্ত যখন ফাইনালি নিচ্ছি তখন দেখা যাচ্ছে অন্যরকম হচ্ছে। এটাই তা আমার ধারণা ছিল প্রথমে যে এরা চাচ্ছে এরা না, অন্যরা চাচ্ছে এরা না, এখন আজকে কোচদের সাথে থেকে ওরাও না, তাহলে হচ্ছে কেন? সো দের আর সার্টেন ইস্যুস, আরও কিছু জিনিস জানতে হবে যে কেন হচ্ছে। ভেন্যু বদলেছে, দুপক্ষের আলোচনা যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা, তবে তা এড়াতে পারেনি খেলাযোগের তীক্ষ্ণ দৃষ্টি। রাসেল ডমিঙ্গো অ্যান্ড কোম্পানি ব্যর্থতার ব্যাখ্যা দেওয়ার আগের মুহূর্তটায় খুব একটা আত্মবিশ্বাসী ছিল না। বোর্ডের প্রধান নির্বাহী ছাড়া হাই প্রোফাইল কোনো পরিচালক ছিলেন না আলোচিত বৈঠকে। প্রায় 3 ঘন্টার আলোচনায় সভাপতির ভূমিকা মূলত শ্রোতার, আর যেটুকু বলেছেন তাতে পরিষ্কার করেছেন তার চাওয়া। কিছু জিনিস পরিবর্তনগুলো আসলে আনা দরকার। আপনি বলেছেন যে এই ব্যাপারগুলো আসলে চোখে পড়েছে। এই ইনস্ট্রাকশনটা কি আপনি কোচিং স্টাফ এবং যে সিনিয়র ক্রিকেটারদের সাথে বসেছেন তাদের দিয়েছেন কিনা? এখানটা আগে আমি খালি ইনফরমেশন কালেক্ট করছি, এখন পর্যন্ত আমি কিছু বলিনি। আমার কাছে যে জিনিসটা ভালো লাগছে যে সবাই চিন্তাধারা একই আছে, ঠিকই আছে, আমরা যেরকম ভাবতাম তাই আছে, কিন্তু হচ্ছে হয়তো অন্যরকম। আপনার ইনভলভমেন্ট কম হবার কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের রেজাল্টটা ফরে আসেনি। হাথরস সিংহা চলে যাওয়ার পর একটা বিরাট গ্যাপ তো হয়েছে, এটা তো আমি স্বীকার, আপনারাও জানেন, আমিও ওপেনলি বলে বেড়াই যে আমি এখন জানি না এগুলা বা এত ইনভলভ না, কারণ আমার ঠিক হয়ে যাচ্ছিল। তবে এখন একটা জিনিস বুঝতে পেরেছি যে আসলে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, প্রত্যেকটা ডিটেলস যে জানতে হবে আগের থেকে। তো এই জিনিসটাও তাদেরকে বলা হয়েছে যে দিস ইজ দ্য গ্যাপ, আগে ছিল না, এখন আমার সাথে পার্থক্য যেটা হচ্ছে, সো এটার থেকে কি করা যায়, আমরা এটারও সলিউশন একটা বের করে ফেলবো। আমার ধারণা 6 মাস বিলম্বে হলেও বড় পরিবর্তন আসছে এটা নিশ্চিত। সবার সাথে আলোচনায় বসলেও টেস্ট অধিনায়ক মুমিনুল হক সবখানে অনুপস্থিত, হয়তো এটা একটা ইঙ্গিত বটে। রিয়াসাদ আজিম, ৭১। শঙ্কা, সংকোচ, দ্বিধাকে ছক্কা মারলেন তামিম ইকবাল আর সৌম্য সরকার। নির্ভয়ে করোনা টিকা নিলেন 6 ক্রিকেটার। আহ্বান জানালেন সবাইকে ভ্যাকসিন নেবার। ক্রিকেটারদের পাশাপাশি টিকা গ্রহণ করেছেন কোচিং প্যানেলের কয়েক বিদেশি। বছর জুড়ে এখানে ওখানে খেলা, টিকা প্রদানের ফলে এখন নিশ্চিন্ত বোধ করছেন ক্রিকেটাররা। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দেশে করোনা ভ্যাকসিন কার্যক্রমের 22তম দিনে দল বেঁধে ক্রিকেটাররা টিকা কেন্দ্রে। অনেক অপেক্ষা তিতিক্ষা পেরিয়ে ওরা আগেই মাঠে ফিরেছে, কিন্তু চাপা আতঙ্ক ঠিকই সঙ্গী হয়ে আছে। ওই শঙ্কা কাটাতেই প্রথম দফায় জাতীয় দলের 6 ক্রিকেটার কুর্মিটোলা হাসপাতালে টিকা নিয়েছে। ওদের ভয় কেটে গেছে। ভ্যাকসিনেশন কার্যক্রমের সাথে তামিমদের সংযুক্তি এক বুক আস্থা জাগায়, ভরসা দেয় সাধারণ মনে। ভয় অবশ্যই ছিল, আমি এটা অস্বীকার করব না, সবার মনেই থাকতে পারে। এটা নিয়ে আপনারা একটু জানতে পারেন জিনিসটা যা কতটুকু আপনার জন্য হেল্পফুল, তাহলে আমার কাছে মনে হয় না যে ভয় জিনিসটা সবারই কমে যাবে। আমরা এখন 12 নম্বরে আছি যে ভ্যাকসিনেশনে, তো হয়তো বা এই মাসের শেষে আমরা এমনও হতে পারে যে টপ 5-4 এসে যাব। বাংলাদেশের টিকা কার্যক্রমে ভরসা জুগিয়েছে জাতীয় ক্রিকেট দলের বিদেশি কোচিং স্টাফদেরও। রাসেল ডমিঙ্গো, ওটিস গিবসনরাও বিনা দ্বিধায় ভ্যাকসিন নিয়েছে। কার্যক্রম সহজ করতে এদিন চালু হয়েছে করোনা সুরক্ষা অ্যাপস। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার এই অ্যাপসেরও ওপেনার। আমরা যারা অ্যাজ এ প্লেয়ার অনেক বেশি ট্রাভেল করতে হবে, সো এইগুলোতে আমার কাছে মনে হয়েছে যে আমার নিজের কাছে ফিল ভালো হচ্ছে, তো সবার নেওয়া উচিত। নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন কার্যক্রম ক্রিকেটারদের মনে স্বস্তি দিচ্ছে। এদিন নিউজিল্যান্ড সফরের জন্য করোনা পরীক্ষার নমুনাও দিয়েছে তামিম সৌম্যরা। তার আগে 3টা টেস্ট আছে, আজকে একটা হলো, আবার 20 তারিখ আরেকটা আছে, তারপরে আবার 22 তারিখ আরেকটা। 3টা টেস্ট হবে। হ্যাঁ, ওইখানেও আর টেস্ট আছে, নামার পরে একটা টেস্ট হবে, মাঝামাঝি একটা হবে, কোয়ারেন্টাইন থাকা অবস্থায় যখন শেষ হবে তারপরে হবে। তো টেস্ট ওইখানে তো ডেফিনেটলি টেস্ট দিতেই হবে। প্রথম দিনে সস্ত্রীক এসেছিলেন তামিম সৌম্য,
প্রথম দফায় 6 ক্রিকেটারের পর দ্বিতীয় দফায় শনিবার বাকিরা ভ্যাকসিন নেবে। নাহিয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। কাটা ছেঁড়া বিচার বিশ্লেষণ চলছেই। কেন দেশে কিংবা বাইরে টেস্ট ক্রিকেটে টাইগারদের একের পর এক পরাজয়? অনেকের কাছে প্রশ্নবিদ্ধ বাংলাদেশের উইকেটের মান। অনেকেই মনে করে দিনের পর দিন এমন মরা উইকেটে খেলে টেস্টে সাফল্য পাওয়া অসম্ভব। না তৈরি হচ্ছে ফাস্ট বোলাররা, না তৈরি হচ্ছে ব্যাটসম্যানরা। সমাধান হতে পারে ড্রপ ইন উইকেট। বিস্তারিত রিপোর্টে। ইদানিং খাল কেটে কুমির ডেকে আনছে বাংলাদেশ। নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই পড়ে যাচ্ছে বারে বারে। টেস্ট জেতার খায়েশ মেটাতে স্লো উইকেট বানিয়ে ফায়দা তুলতে পারছে না টাইগাররা। উল্টো স্পিন হেলকিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে দিল ক্যারিবিয়ানরা। সবাই জানে বাংলাদেশের উইকেটে হাঁটুর ওপর বলই ওঠে না। স্কোয়াডে 5 জন ফাস্ট বোলার থাকার পরও টিম ম্যানেজমেন্ট পেসার খেলানোর সাহস পায় না। আবার বিদেশে গেলে ব্যাটসম্যানরা বাউন্সার খেলতে পারে না। সমাধানটা কি? সমাধান হতে পারে ড্রপ ইন উইকেট, অর্থাৎ চাহিদা মাফিক উইকেট অর্ডার করে বানিয়ে এনে মাঠে বসিয়ে দেয়া। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডে হরহামেশাই ব্যবহার করা হয় এ ধরনের উইকেট। একই মাঠে ফুটবল, ক্রিকেট বা অন্যান্য খেলাগুলো আয়োজন করতে এ ধরনের ব্যবস্থা নেয় সে দেশের কর্তৃপক্ষ। আন্তর্জাতিক মানের উইকেট তৈরি করতে যেখানে সময় লাগে কমপক্ষে 2 মাস, সেখানে ড্রপ ইন উইকেট মাঠে বসাতে দরকার পড়ে মাত্র 7 দিন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পাশাপাশি এখন ভারতেও শুরু হয়েছে এ ধরনের উইকেটের প্রচলন। একটা পিচ বানিয়ে মাঠে বসাতে খরচ পড়ে 8 থেকে 10 কোটি টাকা। যেহেতু দেশে বছরের পর বছর চেষ্টা করেও ফাস্ট উইকেট বানাতে পারছে না বিসিবি, ভেবে দেখতে পারে বিকল্প এই পদ্ধতি। হ্যাঁ, আমার মনে হয় এটা একটা ভালো সমাধান হতে পারে। আমরা তো আসলে কখনো চেষ্টা করেও দেখি নাই। আমার মনে হয় যে আমরা একবার হয়তো ট্রায়াল বেসিসে আনতে পারি, দেখতে পারি যে আসলে উইকেটগুলো কীরকম। যদি ড্রপিং উইকেটগুলো যদি আমাদের কাজে লাগে, তখন হয়তো আমরা রেগুলার বেসিসে এটা আনতে পারবো। তো আমার মনে হয় যে যেহেতু আমরা উইকেট বানাতে পারছি না, কারণ ডিফিকাল্ট, এটা আসলে ক্রিকেটারদের দোষ দিয়েও লাভ নেই। কারণ আমাদের দেশে আসলে উইকেট বানাতে অনেক মাটিটা আসলে খুব বেশি আমাদের হেল্প করে না। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করে দেখতে পারি, এটাতে হয়তো আমাদের ছেলেদের লাভবান হতে পারে। দেশে ক্রিকেট ভেন্যুর এখন অভাব নেই। 2-1টা জায়গায় এমন উইকেট বসাতে পারে বোর্ড। তাতে লাভ হবে বাংলার ক্রিকেটের। ফাহিম রহমান, একাত্তর। 1 মাসের সফরে সকালে ঢাকায় পৌঁছেছে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশ এমার্জিং দলের বিপক্ষে একটি 4 দিনের ম্যাচ, 5টি ওয়ানডে ও 2টি টি20 খেলবে তারা। সূচি অনুযায়ী চট্টগ্রামে পৌঁছে 19 থেকে 21 ফেব্রুয়ারি টিম হোটেলে কোয়ারেন্টিনে থাকবে আয়ারল্যান্ড উলভস। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 26 ফেব্রুয়ারি 4 দিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। মার্চের 5, 7 ও 9 তারিখ হবে বাংলাদেশ এমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের ওয়ানডে ম্যাচ। শেষ 2 ওয়ানডে ও 2টি টি20 হবে ঢাকায়। ঠিক এই মুহূর্তে বাংলাদেশে এসে খেলতে চায় না আফগানিস্তান, ভারত আর ওমান। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলো ওরা চায় নিরপেক্ষ ভেন্যুতে, কিন্তু ঘরে খেলার সুযোগটা হাতছাড়া করতে চায় না বাফুফে। করোনার সার্বিক পরিস্থিতি এএফসিকে চিঠি দিয়ে জানিয়েছে, সিদ্ধান্ত আসবে মঙ্গলবারে। তারপরই জাতীয় দলের ক্যাম্প শুরুর দিনক্ষণ জানাবে বাফুফে। অনুবাপী রিপোর্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার লিগ ফুটবল। মাঠে বসে খেলা দেখাই বাংলার হেড কোচ জেমিডের প্রধান কাজ। ভেন্যু থেকে ভেন্যুতে ঘুরে ফুটবলারদের পরখ করে নিচ্ছেন ব্রিটিশ কোচ। সামনে আফগানিস্তান, ভারত আর ওমানের সাথে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ। সেরা দল গড়ার লক্ষ্য তার। 3টা ম্যাচই বাংলাদেশের হোম ম্যাচ, কিন্তু করোনার দোহাই দিয়ে আফগানিস্তান, ভারত আর ওমান একটা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের জন্য এএফসিকে চাপ দিচ্ছে। তবে নিজেদের অবস্থানে অনড় বাফুফে। ঘরের মাঠে খেলা, পরের মাঠে খেলার কোনো ইচ্ছাই নাই। করোনা পরিস্থিতির মধ্যেই নেপালের সাথে প্রীতি ম্যাচ দিয়ে এশিয়াতে সবার আগে আন্তর্জাতিক ফুটবল ফিরিয়েছে বাংলাদেশ। করোনার বিধিনিষেধ মেনেই চলছে বিপিএল আর বিসিএল। স্বাগতিক দেশ হিসেবে কাউকে এখানে আমন্ত্রণ জানালে তাদেরকে আমরা খুবই স্বল্প সময় কোয়ারেন্টিনে রেখে পরীক্ষা করি, তাদেরকে আমরা মাঠে নামানোর ব্যবস্থা করে দিতাম। এএফসির সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে। লিগের বাকি 3 রাউন্ডের খেলা হলেই ডাকা হবে জাতীয় দলের ক্যাম্প। 25শে মার্চ আফগানিস্তানের সাথে সিলেটে ম্যাচ আয়োজনের জন্য তৈরি ফুটবল ফেডারেশন। এই মার্চ মাসে খেলা হয়, তো অবশ্যই আমরা আমাদের প্র্যাকটিস যত শীঘ্রই পারি সেটা শুরু করার ব্যবস্থা করব। বর্তমানে সকল প্লেয়ারই সব টপ ক্লাবে খেলছেন, তারা ম্যাচের মধ্যেই আছেন, সেটা নিয়ে আমার খুব বেশি আশঙ্কা নাই। বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচে আফগানিস্তানের কাছে 1-0 গোলে হেরেছে লাল সবুজরা। ঘরের মাঠে সেই শোধ তোলার অপেক্ষায় থাকবে জামাল ভুঁইয়ারা। অর্ণব বাপি, একাত্তর।
অলিম্পিকে সরাসরি খেলবেন বাংলার সেরা 8 রোমান সানা। দেশের শুটারদেরও লক্ষ্য ওটা। অলিম্পিকে নাম লেখাতে গেলে দিল্লি বিশ্বকাপের সেরা 5-এ থাকতে হবে। ফেডারেশনের মহাসচিব বলছেন কাজটা কঠিন, তবে অসম্ভব না। অনেকের মাঝেই দেখতে পাচ্ছেন উজ্জ্বল সম্ভাবনা। ওদেরকে তৈরি করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। উপলব্ধি রিপোর্ট। টোকিও অলিম্পিক্স নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। নতুন করে আশায় বুক বাঁধছে দেশের শুটাররা। স্বপ্নটা কিন্তু সবার জানা, কোটা প্লেস করে অলিম্পিক্সের মঞ্চে সরাসরি খেলা। জাপানের রাজধানী টোকিওতে 23 জুলাই পর্দা উঠবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। করোনার কারণে শিডিউল 1 বছর পিছিয়ে গেলেও এই ক্রীড়া উৎসব কিন্তু রং হারায়নি। অনেকদিন ধরেই অলিম্পিক্সে সরাসরি খেলার স্বপ্নটা দেখে আসছে শুটিং ফেডারেশনের বর্তমান কমিটি। সুযোগটা এবার হাতের নাগালে। 17 মার্চ থেকে দিল্লিতে শুরু হচ্ছে শুটিংয়ের বিশ্বকাপ। ওখানে বাজিমাত করতে পারলেই পূরণ হতে পারে অলিম্পিক স্বপ্ন। বেস্ট 8-এর মধ্যে যদি 5th পজিশনও থাকে, 4th পজিশনও যদি থাকে, আমরা বললাম কোটা পেয়ে যেতে পারি। কিভাবে? এটা হলো যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, যেমন ইন্ডিয়া কোটা অলরেডি পেয়ে গেছে, তারপরে ধরেন চায়না অলরেডি কোটা পেয়ে গেছে, সিঙ্গাপুর অলরেডি কোটা পেয়ে গেছে, কোরিয়া অলরেডি পেয়ে গেছে। সো ভিয়েতনাম পায়নি, তারপরে ইন্দোনেশিয়া পায়নি। এই কয়েকটা দেশের সাথে আমাদের একটা কম্পিটিশন হবে। তো আমরা বিশ্বাস করি যে এই কয়েকটা কম্পিটিশনের মধ্যে আমরা ভালো করব। বেস্ট 8-এর মধ্যে 5 কিংবা 4 নম্বরে থাকতে হবে 10 মিটার এয়ার রাইফেল আর পিস্তল এককে। সে কারণেই ফোকাসটা থাকবে 10 মিটার এয়ার রাইফেলের দেশ সেরা শুটার আব্দুল্লাহেল বাকির সাথে মেয়েদের মধ্যে এই ইভেন্টের সবচেয়ে উদীয়মান আতকিয়া হাসান দিশার উপর। 10 মিটার এয়ার পিস্তলে অলিম্পিকে খেলার চাপটা নিতে হবে শাকিল আহমেদ আর নানা সময় ভালো মন্দ মিলিয়ে পারফর্ম করা শুটার আরমিন আশাকে। আমি তো আশা রাখি, আমার স্বপ্নটা পূরণ করার মতো আমি আশা রাখি, কারণ ওরা তো ঘরে বেশ ভালোই রেজাল্ট করছে। আমরা অনলাইনে ভালো রেজাল্টও পেয়েছি, মেডেলও পেয়েছি। তো আমি তো আমার স্বপ্নকে আমি মনে করি ওরা বাস্তবায়ন করতে পারবে। 2021 টোকিও অলিম্পিক্সের সাথে শুটিং স্পোর্ট ফেডারেশন নতুন করে টার্গেট নিয়েছে 2028 অলিম্পিক পর্যন্ত। আগামী 7 বছরের পরিকল্পনাটা সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সামনে উপস্থাপন করবে শুটিং ফেডারেশনের শীর্ষ কর্তারা। উপাল নন্দী, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।